এমডি রবিউল ইসলাম নামে এক ভাই জানতে চেয়েছেন, আমি জমি ক্রয় করেছি, দলিল করে নিয়েছি, নাম জারি করেছি, ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা আছে, কিন্তু জমিটার রেকর্ড এখনও অন্যের নামে। আমার জমিতে বাড়িঘর আছে, আমার এই দখল কি টিকবে? রেকর্ড কেন অন্যের নামে? এটাই হচ্ছে তার মূল প্রশ্ন, বা এই বিষয়টা সে ক্লিয়ার জানতে চাচ্ছে। আসসালামু আলাইকুম, সহজানের পথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা ভূমি বিষয়ক যে সমস্ত ভাই বন্ধু, আমাদের প্রিয় সাবস্ক্রাইবার, শুভাকাঙ্ক্ষী যারাই আমাদের সহজানের পথ ইউটিউব চ্যানেলের ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করে, প্রশ্ন করে, ভয়েস মেসেজ পাঠায়, তার মধ্যে থেকে অসংখ্য মেসেজ কমেন্টের মধ্যে থেকে আমরা আমাদের যে প্রয়োজনীয় যে সব বিষয়, সে সমস্ত বিষয় আমাদের এই সহজানের পথ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, এবং আপনার কোনো প্রশ্ন মতামত থেকে থাকলে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসলে আজকের ভিডিওতে মূল আলোচনার বিষয় রবিউল ভাই যে প্রশ্নটি করেছেন যে আমি জমি ক্রয় করেছি, দলিল করে নিয়েছি, নাম জারি করেছি, ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলাও আছে, কিন্তু জমিটার রেকর্ড অন্যের নামে, আমার এই ভোগ দখল টিকবে কিনা, আমার জমিতে বাড়িঘর আছে সেটা টিকবে কিনা, কোনো সমস্যা হবে কিনা। দেখুন, এখানে যে বিষয়টি হয়েছে যে আপনি কোনো রেকর্ডের পরে, যেমন ধরেন যে আপনি সিরাজগঞ্জ পাবনা অঞ্চলে বসবাস করছেন, তাহলে এখানকার সর্বশেষ গেজেটভুক্ত রেকর্ড আরএস রেকর্ড। এরকমভাবে দেশের অনেক অঞ্চলে সর্বশেষ গেজেটভুক্ত একটি রেকর্ড আছে, সেই রেকর্ড অনুযায়ী জমির খাজনা পরিশোধ করা যায়। যেহেতু একটি জমি আরএস, বিএস বা যে সর্বশেষ রেকর্ডই যে মালিকের নামে হয়ে থাকুক, তিনি যদি তার সেই রেকর্ড অনুযায়ী তার নিজের নামে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারে, এবং যেহেতু ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারে, সেহেতু ওনার এই ভূমি উন্নয়ন কর পরিষদ দাখিলা, ওই জমির পর্চা, ওই ব্যক্তির ভোটার আইডি ফটোকপি, ছবি, এগুলো দিয়ে যখন কাউকে জমি হস্তান্তর করে, দলিল করে দেয়, তখন যিনি জমিটা ক্রয় করে স্বাভাবিকভাবেই তার নামে কিন্তু ভূমি অফিস থেকে নাম জারি করে নিতে হয়। মানে যেহেতু ওই জমিটা পূর্বে একজন মালিক ছিল, নতুন যিনি মালিক হলেন, দলিল সূত্রে মালিক হলেন, তেনার উচিত ওই দলিল অনুযায়ী নাম জারি করে নিতে হবে। মানে পূর্বে যিনি মালিক ছিলেন তেনার নাম থেকে কর্তন করে নতুন যে ব্যক্তির দলিল সূত্রে মালিক হলেন, তেনার নামে ওই জমিটা রেকর্ড সংশোধন করে নতুন দলিল গ্রহীতার নামে একটি জোত নাম্বার, একটি হোল্ডিং নাম্বার খোলা হবে। তার নামে দলিল গ্রহীতার নিজের নামে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবে, তার নামে সকল মালিকানা কাগজপত্র ক্লিয়ার হবে। যেহেতু তিনি দলিল সূত্রে মালিক হয়েছেন, নামজারি করেছেন এবং তার নামে ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা নিতে পারছেন, সেহেতু ওনার জমিটা নিয়ে আর কোনো সমস্যা নেই, মালিকানা সকল কাগজপত্রই কিন্তু ঠিক হলো। তবে এখানে যে অনেকেই প্রশ্নগুলো করে থাকে, যেমন রবিউল ইসলাম ভাই সহ আরও অনেকেই কিন্তু এ ধরনের প্রশ্ন করে থাকে। বর্তমান সময়ে ইয়াং জেনারেশন যুবক যারা বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন, কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করেন, তারা কিন্তু এই জমি জমা সম্পর্কে তাদের যে সমস্ত জমি আছে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মালিকের নাম, হোল্ডিং নাম্বার, খারিজের যে কাগজ আছে সেই খারিজ কাগজ, মানে নামজারি সেই আবেদন নাম্বার, এগুলো জমি জমা সম্পর্কে কিন্তু প্রায় প্রত্যেকেই কিন্তু অনলাইনে ঘাটাঘাটি করেন, সার্চ করেন যে আসলে তেনার জমিটা অনলাইন আছে কিনা, তেনার কাগজটা ঠিক আছে কিনা, এগুলো বিষয়ে কিন্তু খোঁজ করেন। স্বাভাবিকভাবেই ধরুন যে 2 বছর, 5 বছর, 10 বছর আগে কেউ জমি ক্রয় করেছে, নামজারি করে নিয়েছে, তেনার সেই যে খতিয়ান নাম্বার, জমির যে একটি খতিয়ান নাম্বার থাকে, সেই খতিয়ান নাম্বার দিয়ে অনলাইনে সার্চ করে, সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই সে কিন্তু দেখতে পায় যে জমিটার সর্বশেষ রেকর্ড সেই আগের মালিকের নামে দেখাচ্ছে, অথবা অন্য কোনো ব্যক্তির নামে দেখাচ্ছে। তো যেহেতু তিনি জমি ক্রয় করেছেন, নামজারি করেছেন, ভূমি উন্নয়ন কর পরিষদে দাখিলা নিয়েছেন, তাহলে কেন এখনও সেই পূর্বের যে রেকর্ডধারী মালিক ছিলেন, তেনার নামটা কেন এখনও অনলাইনে থাকবে? এটা কিন্তু অনেকেই এই যে ঘাটাঘাটি করে, সার্চ করে, ইউটিউবে কিন্তু, ফেসবুকে, এগুলো বিষয় কিন্তু যে খোঁজ করে কিন্তু তিনি কিন্তু এই বিষয়গুলো চেক করেন। তো সেখানে কিন্তু স্বাভাবিকভাবে আপনারা জানেন যে এটা কিন্তু আসবে, কারণ আপনি রেকর্ড যেটা হয়ে গেছে, গেজেটভুক্ত রেকর্ড, সেটা সিএস, এসএ, আরএস, বিএস যে সমস্ত রেকর্ড হয়ে গেছে, এই সমস্ত রেকর্ডের যে পর্চা, খতিয়ান, সেটা কিন্তু অনলাইনে থাকবেই, সেটা কিন্তু কোনো প্রকারে বাতিল করা যাবে না। এখন তেনার দলিল সূত্রে মালিক হয়েছেন, তিনি নামজারি করেছেন, সেই নামজারিটা কিন্তু অনলাইনে থাকবে বা অনলাইনে সার্চ করলে পাবে, এটা কিন্তু স্বাভাবিক। এটাও স্বাভাবিক যে ওই জমিটার পূর্বে যিনি রেকর্ডধারী মালিক ছিলেন, তেনার নামটাও কিন্তু অনলাইনে থাকবেই, এটা কিন্তু বাতিল হবে না। এটা কিন্তু, যেমন আমরা দলিল সূত্রে জমির মালিক হলেই
নামজারি করে নিই, ওটা কিন্তু ওই পূর্বের মালিকের থেকে রেকর্ড সংশোধন হয়ে নতুন মালিকের নামে চলে আসে। নামজারি করার ক্ষেত্রে কিন্তু এটাই রেকর্ড সংশোধন ফি হিসাবে কিন্তু আমরা কিন্তু 1000 টাকা দিয়ে থাকি। এরপর আনুষঙ্গিক কিছু আছে, রেকর্ড সংশোধন ফি কিন্তু আমরা এটা দিয়ে থাকি। তাহলে সর্বশেষ গেজেটভুক্ত রেকর্ড সেটা হতে পারে আরএস রেকর্ড, তারপরে এসএ রেকর্ড, সিএস রেকর্ড বা সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, মানে জমির যে সমস্ত পূর্বে রেকর্ড ছিল সেগুলো কিন্তু অনলাইনে থাকবে, সেগুলো কিন্তু বাতিল করার কোনো সুযোগ নেই। জমিটার মালিকানা চেঞ্জ হয়ে নতুন মালিকের নামে চলে আসবে, ধারাবাহিকভাবে কিন্তু চলে আসবে, কিন্তু রেকর্ড যেটা হয়ে গেছে সেটা কিন্তু আর বাতিল করা যাবে না। তিনি যদি যিনি রেকর্ড সূত্রে মালিক, উনি যদি জমি মালিকানা দাবি করে, আবারও যদি দাবি করে, তাহলে কিন্তু হবে না। কারণ হচ্ছে কি, যে উনি যেহেতু রেকর্ড সূত্রে মালিক ছিলেন, ওনার নামে রেকর্ড ছিল, উনি যেহেতু এই জমিটা বিক্রি করেছেন, ওনার বিক্রি করে ওই জমিটা কিন্তু নামজারির মাধ্যমে নতুন মালিকের নামে চলে গেছে। যেমন আমরা ব্যাংকে টাকা রাখি, অ্যাকাউন্ট থাকে, জমি টাকা একজনের অ্যাকাউন্টের থেকে আরেকজনের অ্যাকাউন্টে নেয় চেকের মাধ্যমে, সেভাবে কিন্তু দলিলের মাধ্যমে কিন্তু জমিটার হস্তান্তর হয়, মালিকানা চেঞ্জ হয়। এটা হচ্ছে বিষয়। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে যে আপনি কোনো রেকর্ডের পূর্বে জমি ক্রয় করেছেন, সেটা হতে পারে আরএস রেকর্ড, বিআরএস রেকর্ডের পূর্বে আপনি জমি ক্রয় করেছেন, অথবা আপনার বাবা জমি ক্রয় করেছিল। পরবর্তীতে ওই অঞ্চলে বিএস, আরএস বা যে রেকর্ডই হোক, জমির যে জরিপ হোক, দলিল গ্রহীতার নিজের নামে কিন্তু পরবর্তীতে রেকর্ডটা তার নামে হওয়ার কথা, অথবা তিনি মারা গিয়ে থাকলে তার উত্তরাধিকারদের নামে রেকর্ডটা কিন্তু হওয়ার কথা। কিন্তু দেখা গেল যে জমিটা আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে, যিনি দলিল করে নিয়েছেন তেনার নামে এই জমিটা রেকর্ড হয় নাই, হয়তো পূর্বে মালিকের নামে অথবা অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে। কিন্তু দেখা গেল যে রেকর্ড যখন গেজেট হয়ই নাই, দেখা গেল যে প্রাথমিক অবস্থায় রয়েছে, তিনি সেই আগের দাগ নাম্বার দিয়ে আগের মালিকানার অনুযায়ী নামজারি করে নিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে গেজেট যখন হয়ে যায়, চূড়ান্ত যখন হয়ে যায়, যখন জরিপ চলে, তখন কিন্তু একটা সময় থাকে। তো চূড়ান্ত জরিপ হওয়ার পূর্বেই সেই আগের দলিল দিয়ে আগের মালিকানার হোল্ডিং থেকে জমিটা নামজারি করে নিয়েছে। এক্ষেত্রে কিন্তু এটা বলা হয় যে সাবেক যে নামজারি, সাবেক যে খতিয়ান, সাবেক নামজারি কিন্তু সাধারণত বলে থাকে। তাহলে সেই সাবেক নামজারি অনুযায়ী কিন্তু তিনি এখনও কিন্তু ভূমি উন্নয়ন কর পরিশোধ করছে, নামজারি করছে। এক্ষেত্রে কিন্তু যার নামে গেজেট হয়ে গেল, দেখা গেল যে যার থেকে জমি ক্রয় করেছে, রেকর্ড চূড়ান্ত রেকর্ডে পরবর্তীতে তা পূর্বের মালিকের নামে হয়েছে অথবা অন্য কোনো মালিকের নামে হয়েছে, সেক্ষেত্রে যেহেতু সাবেক দাগ দিয়েই সেই নামজারি করে নিছে, সেহেতু উনার নামজারি এবং ভূমি উন্নয়ন কর্পোরেশনের দাখিলা ঠিক থাকলেও দেখা যাচ্ছে রেকর্ডটা কিন্তু আরেকজনের নামে। এক্ষেত্রে বর্তমান সময়ে, যেমন আমি যদি সিরাজগঞ্জ পাবনা অঞ্চলের কথা বলি, তাহলে কিন্তু সমস্যা। কারণ যিনি রেকর্ড সূত্রে মালিক হয়েছেন, উনি যদি এখন গিয়ে তার সেই পূর্বের মালিকের নামে যদি মিসকেস করে বা আইনত কোনো জায়গায় যায়, তাহলে কিন্তু এনার নামজারিটা কিন্তু একটু সমস্যা হতে পারে। আর যদি মানে দলিল দাতার যদি রাইট না থাকে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। জমিটার রেকর্ড যিনি হয়েছে তেনার নামে কিন্তু হয়ে যেতে পারে। তবে এই বিষয়গুলো এগুলোও আসলে কাগজপত্র দেখে, যদি সাবেক দাগ দিয়ে নামজারি করা থাকে, সাবেক দাগ দিয়ে দলিল করা থাকে, ওনার যিনি দলিল করে দিয়েছেন ওনার দলিল দাতার যদি রাইট থাকে, তাহলে কিন্তু তিনি সাবেক দাগ দিয়ে নামজারি করলেও তেনার নামজারিটা কিন্তু তেনার ভোগ দখল, তেনার দলিল, এগুলো কিন্তু রাইট হবে, সঠিক হবে, বাতিল করার কোনো সুযোগ হবে না। তো এই যে এরকম সমস্যায় যদি কেউ পড়ে থাকেন, বিষয়টা হয়তো অনেকের বুঝতে সমস্যা হচ্ছে। যদি এরকম হয়ে থাকে, তাহলে অবশ্যই বিডি নিউজকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি এরকম আসলেই হয়ে থাকে, আর যদি বেশি আপনি আরেকটু জানতে চান, তাহলে আপনি কাজ করবেন কি, যে আপনার সকল কাগজপত্র নিয়ে একজন উকিলের সাথে, জমি জমার উকিল যিনি আছেন তেনার সাথে আপনি এই বিষয়গুলো বলবেন, তেনার সাথে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।